আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতু। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছে। আপনারা সবাই ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ, আপনাদের দয়ায় ভালো আছি। আমি প্রথমেই আপনার একটি বক্তব্য দিয়ে শুরু করতে চাই। 5 আগস্টের পর বড় একটা দলের নেতাকর্মীরা নিজেদের কোন্দলে হয়তো বা চাঁদাবাজি, ভাগাভাগি বা অন্য কিছু নিয়ে 200 জনের উপরে নিজেরা একজন আরেকজনকে মেরে ফেলেছে। এই অবস্থায় কি লেভেল প্লেইং ফিল্ড আছে? এই অবস্থায় আমরা নির্বাচনে কিভাবে যাব? লেভেল প্লেইং ফিল্ড না হওয়া পর্যন্ত এখানে আমরা নির্বাচনে যেতে পারি না, আর নির্বাচন হতেও দিতে পারি না। আপনি বলেছেন এখনই সুযোগ এসেছে ইসলামী শাসন কায়েম করার। এটা দেখে ফ্যাসিস্ট চরিত্র ও চাঁদাবাজদের সহ্য হচ্ছে না। তারা চিন্তিত হয়ে পড়েছে, তারা ওলামা ও চরমোনাইয়ের বিরুদ্ধে লেগেছে। বিশেষ করে যাদের ডাকে গণ অভ্যুত্থান হয়েছে তাদের বিভিন্নভাবে সমালোচনা করা হচ্ছে, কিন্তু তারা 15 বছর বালু ভর্তি একটি ট্রাক সরাতে পারেনি। এই বক্তব্য আপনি সম্প্রতি একটি জনসভায় দিয়েছিলেন। আপনার কাছে আসলে প্রশ্ন, যে এই বক্তব্য কি আসলে রাজনৈতিকভাবে বিএনপিকে চাপে ফেলার জন্য, নাকি আসলে বিএনপির সঙ্গে কোনো ধরনের রাজনৈতিক আপোষ বা সমঝোতা হতে পারে? এটা একটা বাস্তবতা হিসেবে আমি বলছিলাম, কারণ 53 বছর স্বাধীনতার পরেও আমাদের দেশে সুস্থ কোনো রাজনীতি ধারা গড়ে ওঠে নাই। আমরা বিশেষ করে স্বাধীনতার পরে তিনটা দল উল্লেখযোগ্য তারা দেশ পরিচালনা করেছিল: আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি। জি। কিন্তু আমরা যেটা চেয়েছিলাম তাদের মাধ্যমে, যে স্বাধীনতা যুদ্ধে 71-এ আমাদের লক্ষ লক্ষ মানুষ এই দেশের জন্য, দেশের কল্যাণের জন্য তারা জীবন দিয়েছে। তার মৌলিক যে 3টা স্লোগান ছিল: সাম্য, মানবিক মর্যাদা, ন্যায় বিচার প্রতিষ্ঠা। কিন্তু বাস্তবে তাদের পরিচালনায় আমাদের এই সুন্দর দেশটা তামাম দুনিয়ার ভিতরে দুর্নীতির দিক থেকে, চোরের দিক থেকে 5 বারের মতো ফার্স্ট হয়েছে। আমাদের দেশে টাকা পাচার করে বিদেশে বেগম পাড়া তৈরি সহ সদ্য ভূমিমন্ত্রীর ব্যাপারে প্রথম আলো সহ বিভিন্ন রিপোর্টে এসেছে যে 620টার মতো তাদের বিভিন্ন 3 দেশের ভিতরে বাড়ির সন্ধান পাওয়া গেছে। তাদের 5,700 কোটি টাকার চেয়েও বেশি মূল্যের বাড়ি। এই টাকা তো আমাদের দেশের জনগণের টাকা। তারা ক্ষমতা চেয়ারে বসে এই টাকাগুলো বিদেশে পাচার করেছে। এখানে আয়নাঘরের মতো ঐতিহাসিক যে আপনার বিরল ঘটনা আইয়ামে জাহিলিয়া, তার চেয়েও কিন্তু কঠিনভাবে আমাদের দেশে মানুষকে অত্যাচার, জুলুম, নির্যাতন করা হয়েছে। আমাদের মায়ের কোল হাজার হাজার সন্তান হারা হতে হয়েছে, পঙ্গু হয়েছে 500-র মতো, প্রায় আমার যতটুকু তথ্য জানা, তাদের জীবনে তারা চক্ষু হারিয়ে ফেলছে। এই ধারাবাহিকতায় রাজনীতি আবার যদি আমাদের বাংলাদেশে 5ই আগস্টের পরে আবার সেই ধারাই আমাদের দেশের ভিতরে সরকার আসলে দেশ পরিচালনা করে ওই পদ্ধতিতে, তাহলে আমাদের কিন্তু দেশের কোনো পরিবর্তন, কল্যাণ, মানুষের কোনো কল্যাণ আসবে না। এই ধারাবাহিকতাই আমরা চাইতেছিলাম 5ই আগস্টের পরে এই দেশটা একটা সুন্দর দেশ হবে। আমরা আমাদের নিজেদের পায়দার হব। আমরা কখনোই বিদেশিদের দালাল হব না, এবং তাদের কথা অনুযায়ী আমরা দালালি করব না, এবং আমরা কখনোই গোলাম হিসাবে আমাদের দেশে বসবাস করব না। আর আমাদের দেশে টাকা যেন বিদেশে পাচার করতে না পারে সে ব্যাপারে আমরা সচেতন থাকব, আমরা লক্ষ্য রাখবো। সেই লক্ষ্যেই আসলে বাস্তবে আমরা যেটা বক্তব্য রেখেছি, এটা বাস্তবতার আলোকেই আমরা কিন্তু এই বক্তব্যটা রেখেছি। জি, সেখানে আপনারা বলছেন যে নির্বাচন হতে দিতে পারি না। আসলে কি সেই ধরনের কোনো পরিস্থিতি কি হতে পারে? ধরুন আপনাদের আর কি দাবি আছে যে পিআর পদ্ধতিতে নির্বাচন হতে হবে? পিআর পদ্ধতি নির্বাচন না হলে একদল বলেছে যে তারা আন্দোলনের নামার ঘোষণা দিয়েছে, এবং আপনারা বলছেন নির্বাচন হতে দিতে পারি না। এটি আসলে কি বলবেন? আসলে কি নির্বাচন বর্জনের মতন অবস্থানে কি আপনারা যাওয়ার চিন্তা ভাবনা করছেন কিনা, বা করবেন কিনা এরকম পরিস্থিতিতে? এখানে বাস্তবতা হলো 53 বছরের দেশ পদ্ধতিতে জাতীয় নির্বাচন হয়েছে। সেখানে আমরা আসলে বাস্তবে যেটা দেখেছি যে পেশি শক্তি এবং কালো টাকার দৌরাত্ম্য, সেখানে অনেকাংশেই অযোগ্য লোকগুলোই আসলে দেশ পরিচালনার দায়িত্ব, অনেকাংশে তারা কালো টাকার জোরে এবং পেশি শক্তির প্রভাবে তারা কিন্তু এইটা তৈরি করে, এবং সেখানে আসলে যোগ্যতা সম্পন্ন ব্যক্তি যারা দেশ পরিচালনা করবে, সংসদে পার্লামেন্টের মেম্বারের দায়িত্ব পালন করবে, এই ধরনের লোকগুলো কিন্তু অনেক সময় তারা সংসদে যাওয়ার সুযোগ পায় না। এই সুবিধা অসুবিধার কারণে এই কালো টাকার মাধ্যমে অনেকাংশে দেখা গেছে যে, আল্লাহ মাফ করুক, আমরা যারা দেখছি যারা দায়িত্ব পালন করে এই সুন্দর লেভেল প্লেইং ফিল্ড তৈরি করার যে কার্যক্রমটা, সেখানে তারা কিন্তু কালো টাকার দৌরাত্মে প্রভাবিত হয়েছে। এটা আমরা বাস্তবে যেটা দেখেছি। এবং বিভিন্ন ধরনের সন্ত্রাস, দুর্নীতিবাজ কালো টাকার দৌরাত্মের কারণে তারা এই ধরনের আচরণ, গুন্ডামি, যেটা আমরা বরিশালে ভাষায় বলি, গুন্ডামি করার মতো পরিবেশে টাকার জোরে এটা করা হয়। যার কারণে আমরা চাইতেছিলাম যে এই নির্বাচন পদ্ধতিটা পরিবর্তন না হওয়া পর্যন্ত আমাদের দেশ আর সামনে সুন্দর হবে এটা আমরা মনে করি না। আমরা কিন্তু বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি, আমরা কিন্তু কারো শত্রু না। আমরা কিন্তু দেশপ্রেমিক, ইসলাম প্রেমিক, মানুষের কল্যাণ সাধনের জন্যই আসলে আমরা মূলত রাজনীতি করে থাকি। কারণ 1987 সালে আমাদের ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রতিষ্ঠিত হওয়ায় এখন পর্যন্ত কিন্তু আজ পর্যন্ত আমাদের দলীয় বা মার্কায়
একজন এমপিও কিন্তু সংসদে যায় নাই। আমাদের বহু সুযোগ ছিল, আওয়ামী লীগ বিএনপি সহ তারা কিন্তু আমাদেরকে বিভিন্ন সুযোগের জন্য বারবার বলেছে, আমার সাথে অনেক আলোচনা করেছে, কিন্তু আমরা তাদের চরিত্র এবং তাদের কার্যক্রম এটা আমাদের সামনে পরিষ্কার। এখন তারা আমাদেরকে সিঁড়ি হিসেবে ব্যবহার করে ক্ষমতায় যাবে, আর এই দেশটাকে তারা অশান্তি করবে, আর মায়ের কোল খালি হবে, আমাদের দেশের টাকা বিদেশে পাচার হবে, আর সর্বত্র একটা অশান্তির আগুন ধাউ ধাউ করে জ্বলবে। এটা আমরা তাদের ক্ষমতায় যাওয়ার সিঁড়ি হিসেবে ব্যবহার হতে পারিনি বিধায় ইসলামী আন্দোলন বাংলাদেশ অদ্যাবধি পর্যন্ত আমরা কিন্তু তাদের সাথে কখনোই ঐক্যতা এবং তাদের সহযোগী হই নাই। এখন আমাদের কথা হলো যে আমাদের কারোর সাথে কোনো শত্রুতা নাই, যেহেতু আমরা এই দেশে জন্মগ্রহণ করেছি, এ দেশের মায়া আমার মধ্যে আছে, আমাদের সকলের ভিতরে আছে এবং সকলের থাকা উচিত। যেহেতু 53 বছরে আমরা যাদের চরিত্র দেখেছি, তারা নতুনভাবে আমাদেরকে আর সুন্দর কোনো মধু দিবে এ ধরনের আশা তাদের থেকে আমরা করতে পারি না। হ্যাঁ, তাদের চরিত্র যদি পরিবর্তন হতো, কিন্তু আমরা 5ই আগস্টের পরে আমরা দেখেছি যে তাদের কেন্দ্রীয় নেতারা পর্যন্ত তাদের কাছে নিরাপদ নয়, এমনকি তাদের নিজেদের লোক নিজেদের কাছে নিরাপদ নয়। এমনকি আমরা দেখেছি নারায়ণগঞ্জ সহ বিভিন্ন জায়গায় যে অফিসের ভাড়া মালিক চাওয়ার কারণে এক পর্যায়ে তাকে মেরে ফেলা হয়। সোহাগের মতো আমাদের বাংলাদেশের এক সন্তানকে আইয়ামে জাহিলিয়াতের চেয়েও খারাপ আচরণের মাধ্যমে পাথর মেরে তাদেরকে মারা হয়, তাকে মারা হয়। শুধু তাই না, মরার পরেও তার গায়ের উপরে, মরা লাশের উপরে নৃত্য প্রকাশ করে, সেখানে বিভিন্ন ধরনের আনন্দ ফুর্তি উল্লাস করে, সেখানে বিভিন্ন ধরনের আচরণগুলো আমরা দেখে আসছি। এই অবস্থায় আমরা যেহেতু দেখেছি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার, সে এখন পর্যন্ত প্রশাসন সহ লেভেল প্লেইং ফিল্ড তৈরি করার যে আমরা বাস্তবতা, সেটা আমরা লক্ষ্য করি নাই, দেখি নাই। কারণ প্রশাসন তাদের নিয়ম অনুযায়ী তারা ফাংশন করছে না, বর্তমান সরকার সেটা নিয়ন্ত্রণ করতে পারছে না। এই অবস্থায় যদি নির্বাচন হয়, সেখানে আমরা নির্বাচনে গেলে কালো টাকার দৌরাত্ম্য এবং পেশি শক্তির ব্যবহারের মাধ্যমে আমাদের সাধারণ মানুষ সেখানে ভোট দেওয়ার মতো পরিবেশ থাকবে না। না থাকায় আমরা সেখানে আমাদের জানমাল, আমাদের সেখানে প্রার্থী থাকবে, আমাদের লোকজনের উপরে সেখানে বিভিন্ন ধরনের হত্যার মতো আল্লাহ মাফ করুক এই ঘটনাও ঘটে যেতে পারে। তাই সেখানে আমরা এই অবস্থায় পরিষ্কার না হওয়া পর্যন্ত আমরা কিভাবে নির্বাচনে যাই, এই জন্য এই কথাগুলো আমি আসলে বলেছি। জি, আপনার বক্তব্য আমরা বুঝতে পেরেছি। আমি একটু এবার অন্য প্রসঙ্গে আসতে চাই। আপনারা বলেছেন যে ইসলামী দলগুলোর মধ্যে জোট নয়, এক ধরনের সমঝোতা হয়েছে এবং সব ভোট এক বাক্সে ফেলার কথা আপনারা বলেছেন। আমরা জানি যে জামায়াত ইসলামী 300 আসনে মোটামুটি প্রার্থী এক ধরনের চূড়ান্ত করে ফেলেছে। সেই ক্ষেত্রে আসলে জোটবদ্ধভাবে নির্বাচন কি হতে পারে, বা আপনাদের ইসলামী আন্দোলন বাংলাদেশের অবস্থান কি? নির্বাচনে আপনারা কোনভাবে প্রতিদ্বন্দ্বিতা করতে চান? আমরা শুধু ইসলামী দলগুলোর জোটের কথা বলি নাই, আমরা কিন্তু দেশপ্রেমিকদের কথাও বলেছি। সেখানে দেশপ্রেমিক এবং ইসলামী শক্তি আমরা ঐক্য হয়ে দেশটাকে গড়ব, ইসলামের পক্ষে, মানবতার কল্যাণের পক্ষে আমরা সবাই একাকার হয়ে জাতীয় নির্বাচনে আমরা নির্বাচনী একটা অ্যালায়েন্স, যে নির্বাচনী একটা সমঝোতা, এইটা আমরা করার চিন্তা নিয়ে এবং সেই আলোচনা আমরা আলহামদুলিল্লাহ অনেকটাই সবাইকে নিয়ে আমরা কিন্তু অনেকটা আগায়ও গেছি আলহামদুলিল্লাহ। এইভাবেই আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশ আমরা চাইতেছি যে 53 বছর আমাদের দেশ সর্বদিক থেকে অসুন্দর হয়ে উঠছিল। কারণ চীনের দিকে যদি আমরা তাকাই, মালয়েশিয়ার দিকে যদি তাকাই, আমাদের পরেও তাদের যে 47 বছরের চীনের অবস্থান না খেয়ে তারা কিন্তু দিন রাতি যাপন করতো, এখন তাদের অবস্থান আমার বিশ্বের মধ্যে কোন পর্যায়ে তাদের অর্থনৈতিক, তাদের অন্যান্য কাঠামোগত, কিন্তু মালয়েশিয়া আমরা লক্ষ্য করে দেখব যে আমাদের পরেও তাদের অবস্থান তৈরি হওয়ার পরেও তাদের অবস্থানটা কোন পর্যায়ে পৌঁছে গেল। আর আমাদের দেশটা 54 বছর চলছে, কিন্তু আমাদের যারা পরিচালক দেশ চালায়, এদের নীতি আদর্শ এবং এদের দুর্নীতিবাজ হওয়ার কারণেই আসলে আমাদের দেশটা সুন্দর হচ্ছে না। বিধায় আমরা চাইতেছি দেশপ্রেমিক ও ইসলাম প্রেমিক, মানবতার কল্যাণে, দেশের কল্যাণে আমরা সব একাকার হয়ে আমরা নির্বাচনে একটা বাক্স দেব, এই চিন্তা নিয়ে আমরা কাজ করছি এবং সে সারাও আলহামদুলিল্লাহ খুব ভালো। আর সিংহভাগ অধিকাংশ রাজনৈতিক দল এই নির্বাচন পদ্ধতি বিগত দিনে পরিবর্তন করে এখানে পিয়ার সিস্টেম নির্বাচনের মাধ্যমে এই যে কালো টাকার দৌরাত্ম্যটা এবং পেশি শক্তির ব্যবহার, আর সাথে সাথে আপনার এই যে বিভিন্ন ধরনের মানুষের যে ভোট দেওয়ার পরও 60% লোকের কোনো আসলে মতামতের কোনো গুরুত্ব থাকে না, সেখানে 30-35-40% লোকদের মতামতের ভিত্তিতে দেশ পরিচালনা করে, আর সব রাজনৈতিক দলের প্রতিনিধি সংসদে দেওয়ার সুযোগ থাকে। এই সব দিক থেকে মিলিয়ে, কারণ এই এমপিরা স্থানীয়, এদের মাধ্যমেই কিন্তু আসলে এই সন্ত্রাস তৈরি হয় এবং এদের ছত্রছায়ায় কিন্তু দুর্নীতিবাজ তৈরি হয়। আর এমপি নিজে হয়ে আসার চিন্তাই এই ধরনের তাণ্ডবগুলো কিন্তু অনেকাংশে ঘটিয়ে থাকে এবং ঘটে, যার কারণে আমরা পিয়ার পদ্ধতি নির্বাচন যদি হয়, তাহলে সেখানে প্রতিটা ভোটারের তাদের মূল্যায়ন হবে, তাদের মতামতের গুরুত্ব থাকবে। আমরা গ্রামে একটা কথা বলি, ভোট পচবে না যদি এই পিয়ার পদ্ধতিতে নির্বাচন হয়। আর সাথে সাথে প্রতিটা রাজনৈতিক দলের প্রতিনিধি সংসদে থাকবে। এতে করে সবাই যেহেতু সংসদে থাকবে, সেখানে দেশের ভিতরে হরতাল, বিভিন্ন ধরনের অবরোধ, বিভিন্ন ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা, এগুলো কিন্তু অনেকাংশে কমে আসবে, এটা আমাদের বিশ্বাস। যেহেতু তাদের সব প্রতিনিধি যেহেতু সংসদে আছে, সবাইকে নিয়ে আলোচনা করি আমরা একসঙ্গে দেশটাকে সুন্দর করার ব্যাপারে আমরা কার্যকর পরিচালনা করতে পারবো।
কিন্তু এখন দেখা যায় একটা শক্তি এই পদ্ধতিতে নির্বাচনে ফ্যাসিস্ট চরিত্র হয়ে ওঠে। তারা এককভাবে তারা সংবিধান পরিবর্তন করার সুযোগ পায় নিজেরা বিভিন্ন পদ্ধতিতে। এইটা হওয়ার কারণেই অন্য দলের অন্য লোকের কোনো ওখানে সুযোগ থাকে না, জি। এবং এককভাবে যার মনে চায় তাই করে। এই জন্য আমরা এই পরিবর্তনটা চাই। জি, আপনি আমরা জানি যে জামায়াত ইসলামীকে নিয়ে একসময় আপনারা বিভিন্ন বক্তব্য দিয়েছেন। জামায়াত ইসলামীকে বলা হয়েছে, আপনারা পক্ষ থেকে বলা হচ্ছে যে জামায়াত ইসলামী কোনো ইসলামিক দল নয় এবং তাদের সঙ্গে কখনোই ঐক্য সম্ভব নয়। আপনারা কি আসলে সেই বক্তব্য থেকে সরে এসেছেন? আপনি যে প্রশ্নটা করছেন, এখানে আমাদের প্রথম থেকে কথাটা আপনাদের খেয়াল আছে নিশ্চয়ই, যে এখানে আমরা কিন্তু 5ই আগস্টের পর থেকে আমরা একটা কথা জোরালোভাবে বলার চেষ্টা করেছি যে সমস্ত ইসলামী দলগুলো যে আমরা যেন একটা বাক্স পাঠাতে পারি। সেখানে তো জামাত শুধু ভিন্ন নয়, এখানে অন্য ইসলামী অনেকগুলো দল আছে। সবাইকে নিয়েই আমরা যেন দেশ গড়ার ব্যাপারে নির্বাচনী অ্যালায়েন্স করার এই সম্ভাবনা এবং এই অবস্থানটাই আমাদের থেকে আসলে চিন্তা আছে। এখানে যার যার মত নিয়ে সে ওখানে থাকবে। যেমন আমরা কিন্তু এখানে এনসিপি যদি আমাদের সাথে থাকে, তারা তো ইসলামী দল না, সেটা তো দেশপ্রেমিক হিসেবে তাদেরকে আমরা এখানে নিয়ে আসার চিন্তা করছি, বা আমরা তাদের সাথে থাকার চিন্তা করছি, বা তারা আমাদের সাথে থাকার চিন্তা আছে। এবি পার্টি, গণ অধিকার, অন্যান্য আদার্স অনেক দেশপ্রেমিক দল রয়েছে, তাদের সবার সাথে কিন্তু আমরা আলোচনা করছি। এখানে শুধুমাত্র জামাত এটা তাদের ভিন্ন অবস্থান, তারা থাকবে, এনসিপি তাদের অবস্থান থাকবে, এবি পার্টি তাদের অবস্থান থাকবে, অন্যান্য দলগুলো তাদের অবস্থান থাকবে, কিন্তু দেশের ব্যাপারে আমরা সবাই একাকার, এ ব্যাপারে আমরা দ্বিমত থাকবে না। জি, তাহলে জামায়াত ইসলামের সঙ্গে আপনাদের বিরোধটা কোথায় ছিল আসলে? না, এখানে জামাত ইসলাম সহ তো বললাম যে যেমন নাকি যারা নাকি বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি সহ তারা তো ইসলামী নীতি আদর্শ বাস্তবায়ন চায় না। আমরা তো ইসলামী নীতি আদর্শ বাস্তবায়ন চাই। এদিক থেকেই তো বিরোধ, এদিক থেকেই তো পার্থক্য। এরকম বিভিন্ন রাজনৈতিক দলের চিন্তাধারার ভিতরে পার্থক্য তো থাকতেই পারে, কিন্তু যেটা নাকি গুরুত্বপূর্ণ কমন ইস্যুতে, যেমন দেশ গড়ার ইস্যুতে, মানবতার কল্যাণের ইস্যুতে আমরা একাকার হয়ে জাতীয় নির্বাচনে অবস্থান তৈরি করার সিদ্ধান্ত আমাদের রয়েছে। জি, আমরা মোটামুটি আপনার বক্তব্য বুঝতে পেরেছি। আমি আরেকটি বিষয় উল্লেখ করতে চাই। এক সময় আমরা ঢাকার রাস্তায় স্লোগান শুনতাম যে আমরা হব তালেবান, বাংলা হবে আফগান। আপনারা ক্ষমতায় গেলে কি আসলে বাংলাদেশ কি আফগানিস্তান হয়ে যাবে কিনা, এ ধরনের কোনো আফগানিস্তান রয়েছে আফগানিস্তানের জায়গায়, বাংলাদেশ বাংলাদেশের জায়গায়। এখানে বাস্তবতা হলো বিভিন্ন দেশের কথা, তার উন্নয়ন, সুবিধা অসুবিধা, ভালো মন্দ, এই দিক থেকে লক্ষ্য করে অনেকে আলোচনা করতে চায়। যেমন অনেকাংশে আছে সৌদি, আমেরিকা, লন্ডন, ওই যে বলছিলাম চায়না, ওই মালয়েশিয়া, এবার আফগান, পাকিস্তান, ভারত, যেখানে যে দিকটা ভালো আমরা সেই দিকটা নিয়ে এসে দেশটাকে সুন্দর করবো। এটাই হলো বাস্তবতা। শুধু আফগানিস্তান নয়, যেখানে আপনারা আরেকটি বিষয় যে আপনারা ক্ষমতায় গেলে কি আসলে শরিয়া ভিত্তিক আইন চালু করবেন? হ্যাঁ, এখানে মূল ব্যাপার হলো শরিয়া ব্যাপারটা শুনলে অনেকে ভয় পায়। শরিয়া কিন্তু মানুষের কল্যাণের জন্য, কারণ বিএনপিরও কিন্তু দেখবেন 31 দফা দাবির মধ্যেও কিন্তু শরিয়ার বিরোধী কোনো আইন তারা পাশ করবে না, এ কথাটা কিন্তু তারা নিয়ে আসছিল। আওয়ামী লীগ কিন্তু তাদের নির্বাচনী ইশতেহারের মধ্যে তারা কিন্তু পরিষ্কারভাবে ঘোষণা করেছে যে আমরা ক্ষমতায় যেতে পারলে আমরা শরিয়া বিরোধী কোনো আইন পাশ করব না। আসলে শরিয়া ব্যাপারটা আমাদের কাছে গ্রাম্য একটা প্রবাদ বাক্য রয়েছে যে চুল খাওয়ার পরে মুখ পুড়ে যাওয়ার পরে নদী দেখলে যেরকম ভয় পায়, আসলে শরিয়াত তো মানুষের কল্যাণের একটা নীতি আদর্শ। এটা আপনার পর্যালোচনা করলে দেখবেন যে এর ভিতরে কোনো ওই সুযোগ, এরকম অনিয়ম, অবিচার এটা থাকে না। বিধায় এটাকে আমরা নীতি আদর্শের দিক থেকে আমরা এই শরিয়া জিনিসটা আমরা তো অনেকে বুঝাতে পারি নাই। আসলে এটা নীতি আদর্শ, যেমন আব্রাহাম লিঙ্কন গণতন্ত্রের একটা নীতি আদর্শ, ব্রিটিশ লয়ের একটা নীতি আদর্শ, ইসলামী একটা নীতি আদর্শ। এখানে আমাদের শান্তির জন্যই তো আপনার নীতি আদর্শগুলো এখানে থ্রো করা হয়। এখানে এই শরিয়া নিয়ম নীতি আদর্শটা আপনারা দেখবেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নীতি আদর্শ নিয়ে আসছেন তার নাম হলো ইসলাম, এর সমষ্টিগত শরিয়াত বলা হয়। এখানে দেখবেন যে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় সহ সবাই কিন্তু ওই যে বই লেখছে 100 মনীষীর নাম, তারা এক জায়গায় নিয়ে আসছিল দ্য 100 যে বইয়ের মধ্যে, সেখানে কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামটা তারা এক নম্বরে নিয়ে আসতে বাধ্য হয়েছে। সেখানে বিচারীরা কিন্তু তাদের দেশ ছেড়ে শান্তির লক্ষ্যে ইসলামী নীতি আদর্শের ভিতরে বসবাস করেছে। আপনারা দেখেছেন আমরা জুন 28, 24, 25 না, আমরা যে ঢাকায় করলাম 28শে জুন, আমরা করলাম, সেখানে দেখছেন হিন্দুদের মহাসচিব, সেখানে কিন্তু বৌদ্ধদের দায়িত্বশীল, সেখানে আপনার খ্রিস্টানদের দায়িত্বশীল সভাপতি, তারা কিন্তু আমাদের মঞ্চে আসছিল। তারা তো সংখ্যালঘু অন্য জাতি, তারা আমাদের এখানে সারা দেশে তারা ঘুরে দেখছে যে আসলে নীতি আদর্শের দিক থেকে শান্তি যদি তারা পেতে চায়, থাকতে চায়, তাইলে আমাদের মাধ্যমে, আমাদের নীতি আদর্শের মাধ্যমেই শান্তি পেতে পারে। কারণ 5ই আগস্টের পরে তারা দেখেছে যে এক শ্রেণী নেমেছিল চাঁদাবাজির জন্য, স্টেশন দখলের জন্য, ঘাট দখলের জন্য, আর আমরা এই নীতি আদর্শ যারা লালন করি, আমরা তখন নেমেছিলাম সংখ্যালঘুদের বাড়িঘর, ইজ্জত এবং তাদের উপাসনালয় হেফাজত এবং সংরক্ষণের দায়িত্বের জন্য, এবং আমরা রাস্তার ভিতরে মানুষের কষ্ট লাঘবের জন্য আমরা সেখানে কিন্তু ট্রাফিক সিগন্যালের দায়িত্ব
পালন করার জন্য। এটা তো তারা দেখেছে, এবং স্বাধীনতা যুদ্ধের সময় হিন্দুরা সহ আমাদের বাড়িতেই কিন্তু তারা আশ্রয় নিয়েছিল, এবং ওখানে কিন্তু আব্বাজান দাতাজান সহ তাদেরকে আপ্যায়ন এবং মেহমানদারি করেছে। এই ইতিহাস তো বাংলাদেশে দিনের মতো পরিষ্কার হয়ে আছে, যার কারণে তারা কিন্তু আমাদের স্টেজের ভিতরে এসে একাত্মতাবাদ প্রকাশ করেছিল, এবং তারা চেয়েছিল যে শান্তির একটা পরিবেশ তৈরি করতে হলে সেখানে কিন্তু পিয়ার পদ্ধতি নির্বাচন এটা অত্যন্ত প্রয়োজন, এটা আমাদের দরকার। জি, ইসলাম নিয়ে মানুষের মধ্যে একটি ভীতির সৃষ্টি করা হয়েছে, বা ইসলামোফোবিয়া বলে একটি বিষয় আছে। এই বিষয়টি আসলে কি সৃষ্টি করা হয়েছে নাকি আসলে ইসলামী আমরা যেগুলো দেখি যে তৌহিদি জনতা নাম দিয়ে এক শ্রেণীর মানুষ আছে যারা মোরাল পুলিশিং বা পোশাক ঠিক হচ্ছে কিনা, নারীর স্বাধীনতা নিয়ে কথা বলছেন, এই সব কারণে কি আসলে ভীতির কোনো পরিবেশ তৈরি হয় কি? আসলে মূল ব্যাপারটা হলো, আমাদের একটা প্রবাদ বাক্য আছে যে কোনো চোর সে কিন্তু চায় না থানায় একজন ভালো আদর্শবান ওসি আসুক। আসলে বাস্তবতা হলো এতটুকুই যে আমাদের দেশের ইতিহাস হলো দুর্নীতি, মানুষের টাকা লোপাট করা, আমাদের দেশের টাকা বিদেশে পাচার করা। আসলে বাস্তবতা হলো এতটুকু, ইসলাম এমন এক নীতি আদর্শ, এটা যদি কেউ লালন করে সেখানে মনের দিক থেকে মানসিক দিক থেকেই এই মেন্টাল তাদের পরিবর্তন ঘটে যাবে আল্লাহর রহমতে। আপনারা কারণ যে পরিবেশে যে অবস্থান থাকে তার সাগরেদ কিন্তু ওই ধরনেরই হয়। তো এখানে ইসলাম এমন এক নীতি আদর্শ, এই নীতি আদর্শ মানুষ জানলে, শুনলে, বুঝলে এবং এর সাথে জড়ায় থাকলে তখন কিন্তু সবাই এই নীতি আদর্শের প্রতি তাদের মন ঝুঁকে পড়বে, এবং এর মাধ্যমেই শান্তি দুনিয়াতেও এবং আখেরাতেও মুক্তি। এর বাইরে আসলে কোনো গাইডলাইন এটা সৃষ্টিকর্তা দেয় নাইও। জি, এ পর্যায়ে আমাকে একটি বিরতিতে যেতে হচ্ছে। দর্শক, একটি বিরতি নিচ্ছি, বিরতির পর আবারও ফিরবে 21 রাতে, আমাদের সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত। আপনারা দেখছেন 21 রাত, আমাদের সঙ্গে আছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব চরমোনাই। বিরতিতে যাবার আগে আমরা বেশ কিছু বিষয় নিয়ে আলাপ করছিলাম। আপনি জনসভার কথাটি যেহেতু তুলেছেন যে জুনের 28 তারিখে জনসভা করেছেন, আমি জনসভা নিয়ে একটি বিষয়ে আলোচনা করতে চাই যে এই ধরনের জনসমাবেশ করতে আসলে একটি খরচ আছে, বড় ধরনের একটি অর্থের প্রয়োজন হয়। এই খরচ আসলে আপনারা কিভাবে সংগ্রহ করেন? এটা তো আপনারা দেখেছেন যে আমরা তো এই নীতি আদর্শ বাস্তবায়নের জন্য আমরা কিন্তু দেশ এবং ইসলাম এবং মানবতার কল্যাণের জন্য আমাদের কার্যক্রম রাজনীতিভাবে চলছে। সেখানে আমরা এই নীতি আদর্শ বাস্তবায়নের জন্য আমরা যখন সর্বত্র মানুষকে বলি, দাওয়াত দেই, এবং সেখানে জনসভা করার জন্য আমরা যখন নাকি মানুষকে জানাই, তখন তাদের নিজেদের খরচই তারা এখানে তারা উদ্দীপনা নিয়েই এবং তারা ফুর্তি সহকারী আমাদের সমাবেশে তারা যোগদান করে, এবং নিজেদের খাওয়া নিজেরা খেয়ে এবং নিজেদের পকেটে পয়সা খরচ করে তারা এখানে উপস্থিত হয়। এইটাই হলো বাস্তবতা। আর এইভাবেই আমাদের কার্যক্রমগুলো আলহামদুলিল্লাহ চলছে। আর আমাদের সংগঠনগুলো আমাদের দায়িত্বশীলদের এবং নেতাকর্মীদের একটা সংগঠন পরিচালনার জন্য একটা সহযোগিতার জন্য তাদেরকে বলা থাকে। তারা তাদের সাধ্য অনুযায়ী যতটুকু যে পারে 10 টাকা হতে শুরু করে যা পারে তারা সেটা সহযোগিতার মাধ্যমেই আলহামদুলিল্লাহ আমাদের সংগঠন এইভাবে পরিচালনা হচ্ছে। কারণ এই দায়িত্বটা শুধু আমার না, এই দায়িত্বটা তো শুধু আমাদের দায়িত্বশীলদের না, এই দেশ সুন্দর করার দায়িত্বটা আমাদের সকলের রয়েছে। বিধায় এখানে সম্পৃক্ত সবারই থাকা এটা জরুরি। এমনকি আপনাদের সাংবাদিক আমার বন্ধুরা যারা আছেন সবারই কিন্তু এই দেশ সুন্দর করার ব্যাপারে সবার সহযোগিতায় যেটা ভালো হয় এটা সহযোগিতা আমাদের সবাই থাকা, এটাই কিন্তু নিয়ম এবং আল্লাহর এটা হুকুম। সবার আলাদা আলাদা খরচে কি এত বড় একটি অনুষ্ঠান করা সম্ভব হয়? আসলে আমরা একটু জানতে চাই যে আসলে কত খরচ হয় আসলে এই ধরনের বড় একটি প্রোগ্রাম করতে গেলে? আমাদের বলা কঠিন, কারণ আসলে কত কি খরচ হয় এটা তো আমাদের বলা বড় কঠিন। কারণ এখানে তো আমাদের যে জনসভায় মহাসমাবেশে যে লোক আসছিল তাতে কি পরিমাণ লোক আসছিল সেটা তো আমাদের পুরোপুরি জেহেনের সংখ্যাটা নাই। তবে 10 লক্ষের উপরে এরকম একটা বিভিন্ন যারা নাকি এটা নিয়ে করছে, জরিপ করছে, তারা এইভাবে মন্তব্য করছে, বিধায় এটা বলছি। কিন্তু আসলে বাস্তবতা আমি পুরো বলতে পারবো না। তবে এই লোকগুলো তাদের কিভাবে নিজেদের পকেটে পয়সা খরচ কি পরিমাণ করছে, কিভাবে করছে, এই হিসাবটা তো আমাদের রাখা সম্ভব না। বিদায় এই সংখ্যাটা তো বলা কোনো ক্রমে সম্ভব না। জি হুজুর, বুঝতে পেরেছি আপনার বক্তব্য। আমি এবার একটু অন্য প্রসঙ্গে আসতে চাই। আপনার নারী সংস্কার কমিশন নিয়ে সমালোচনা করেছিলেন। 28 জুনের যে জনসভা ছিল সেখানে সব দল মিলে বলেছিলেন যে কমিশন গঠন করা হয়েছে সেই কমিশনের রিপোর্টটি বাতিল করতে হবে, সেই দাবি আপনারা জানিয়েছিলেন, এবং তারপর আমরা দেখেছি যে সেই কমিশনের মেয়াদ আরো বাড়ানো হয়েছে। এই বিষয়ে আসলে আপনাদের বক্তব্য কি? আসলে মূল ব্যাপার হলো এইটা আমরা বলবো যে এটা দেশকে অসুন্দর করারই একটা নীল নকশা আমি বলবো। কারণ নারীরা, আপনি দেখবেন আমরা যখন নির্বাচন ইসলামের পক্ষে আমরা ভোট চাওয়ার জন্য বাক্স পাঠাই, সেখানে কিন্তু আমার যতটুকু জরিপ আছে সেখানে থেকে নারীরাই কিন্তু ইসলামের পক্ষে বেশি মতামত প্রকাশ করে। কিন্তু এক শ্রেণীর নারীদের অধিকারের নামে আর আসলে তারা কিন্তু পরিবেশকে
অসুন্দর করার জন্য তারা কিন্তু বিভিন্ন প্রক্রিয়ায় তারা কিন্তু কার্যক্রম পরিচালনা করে থাকে। তারা যে প্রস্তাবগুলো নারীদের স্বাধীনতার ব্যাপারে, তাদের বাস্তবায়নের ব্যাপারে তারা যে দিয়েছে, এটা আমরা একটা রিপোর্ট তৈরি করে কিন্তু আমরা কমিশনেও জমা দিয়েছি। সেখানে কমিশনটা আপনি সুযোগ হলে দেখে নেবেন, যেটা কিন্তু দেশদ্রোহী এবং মানবতা বিরোধী। এটা শুধুমাত্র ব্যক্তি নারী স্বাধীনতা হরণ করছে তাই না, এটা দেশের স্বাধীনতা বিপন্ন হওয়ার পথে, এবং সেখানে কিন্তু মানবতা বিরোধী এই ধরনের কিন্তু প্রস্তাবগুলো তারা নিয়ে আসছিল। কোন কোন জায়গায় কিভাবে, এটা আমরা বড় আকারে, এটা আমরা কিন্তু বই আকারে নারী কমিশন সহ আমরা কিন্তু সরকারের কাছে আমরা পাঠিয়েছি। এটা আপনারা দেখে পর্যালোচনা করে দেখতে পারবেন যে কিসের জন্য আমরা আপত্তিটা জানিয়েছি। যেটা আপনাকে অনুরোধ থাকলো, আপনাদের অনুরোধ থাকলো, এটা আমরা দেখে নিয়ে যে কিসের জন্য আমরা এটা বলছি। জি, নারীর পোশাক নিয়ে ধরনের আলোচনা আছে, নারী কি পোশাক পরতে পারবে কি পরতে পারবে না, ধর্মীয় অনুশাসন কিভাবে সে মেনে চলবে, সে ধরনের কি আপনাদের দলের পক্ষ থেকে কোনো বিধিনিষেধ আরোপ করা আছে, বা নারী কিভাবে চলাফেরা করবে স্বাধীনতা সেটা কি আসলে নির্ধারণ করে দিবে কেউ? মূল ব্যাপার হলো, যেমন নাকি পাশ্চাত্য দেশগুলো তারা নারীরা এবং পুরুষরা যেভাবে চলাফেরা করে, এমন কিছু জায়গাও তো আছে তারা ল্যাংটা হয়ে থাকে, ল্যাংটা অবস্থায় তারা চলাফেরা করে। কিন্তু ইসলাম ও নীতি আদর্শের মধ্যে আমরা মানুষ, আমরা তো পশু না। আমাদের চলাফেরার ভিতরেও কিন্তু একটা শালীনতা, একটা নিয়মতান্ত্রিকতা এটা থাকবেই। আমরা দেখছি সেদিনকার আমাদের একটা ছেলে দায়িত্বশীল, সে আমাদের ইউনিভার্সিটি মালয়েশিয়ায় পড়ে, সেখানে আমাদের ওই ছেলেটা এই ইসলামী নীতি আদর্শের যে পোশাকটা সে পছন্দ করছে, সে ওইটা পরে দেখা যায় যে অনেকেই এটাকে সাধুবাদ জানায় এবং তার কাছে ভালো লাগছে। এটা হলো নিজের ব্যক্তিগত, আমাদের ধর্মীয় একটা নিয়ম নীতি পোশাকাদির ব্যাপারেও ছিল, এবং এটার মাধ্যমে মানুষের সম্মান বাড়ে, কমে না। জি, আপনারা ক্ষমতায় গেলে সেটি কি হবে, মানে সেই কোন ধরনের, মানে আপনার কি ক্ষেত্রে শরিয়া আইনে যেভাবে বলা আছে সেভাবেই নারীকে চলতে হবে, সেরকম কোনো নির্দেশনা কি আপনাদের পক্ষ থেকে থাকবে? ব্যাপারটা হলো, এখানে জোর করে কাকেও পোশাক পরানো, অমুক করানো, এটা আমাদের দায়িত্ব কর্তব্য না। আমাদের দায়িত্ব কর্তব্য হলো আমরা নীতি আদর্শটাকে বলে দেওয়া। এখানে এটা কে মানবে কে মানবে না এটা হলো তার ব্যক্তিগত ব্যাপার। এই জন্যই আমাদের দেখবেন ওলামায়ে কেরাম আলোচনার পরে বলে, আমা আলাইনা ইল্লাল বালাগ, আমাদের দায়িত্ব হলো তোমাদের কাছে পৌঁছানো। এটা তোমরা কে মানবা কি মানবা না, এই দায়িত্ব কিন্তু আল্লাহ আমাদেরকে দেয় নাই, আল্লাহ রসুলকেও আল্লাহ দেয় নাই। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলছে, রসুল আপনাকে আমি পাঠিয়েছি শুধু দায়িত্ব পৌঁছানো, আপনি জোর করে তাদেরকে মানাবেন, এই দায়িত্ব আপনার না। জি, তাহলে এখানে আপনাদের পক্ষ থেকে কোনো জবরদস্তি কোনো বিষয় নেই? দেখা জবরদস্তি কোনো বিষয় এখানে নেই। জি, আমি আরেকটি বিষয় আমি আপনাকে কাছে জানতে চাই, যেটি হচ্ছে যে একটি বিষয় তো আপনি জানেন যে পাকিস্তানের দুজন মন্ত্রীর বাংলাদেশ সফরের কথা আছে, সেই সফর নিয়ে বেশ আলোচনা হচ্ছে। কেউ কেউ বলছেন, রাজনীতি বিশ্লেষক যারা আছেন তারা বলছেন যে এই সফরে বাংলাদেশের উচিত হবে যে গণহত্যার ৭১-এর যে গণহত্যা, সেই গণহত্যার জন্য পাকিস্তানকে কাছে ক্ষমা চাওয়া এবং ক্ষতিপূরণ দাবি করার বিষয়টি থাকবে। আপনি কি মনে করেন, আসলে কি পাকিস্তানের কি ক্ষমা চাওয়া উচিত বা ক্ষতিপূরণ দেওয়ার বিষয়টি আপনার বক্তব্য কি? আসলে মূল ব্যাপারে পাকিস্তান তো এ ব্যাপারে আরো কয়েকবার রাষ্ট্রীয়ভাবে তার ক্ষমা চেয়েছে এবং তারা অনুতপ্ত হয়েছে। পাকিস্তান রাষ্ট্রীয়ভাবে ক্ষমা চেয়েছে আপনি বলছেন? হ্যাঁ, এটা তো আমি একেবারে শুনছি, এটা আমি এটাই জানি। আমাদের কাছে এরকম কোনো তথ্য নেই যে রাষ্ট্রীয়ভাবে পাকিস্তান ক্ষমা চেয়েছে, এরকম কোনো কথা আমরা শুনিনি। হ্যাঁ, এটা কিন্তু যখন ইমরান খান প্রধানমন্ত্রী ছিল, সে কিন্তু তাদের কার্যক্রম সহ আইয়ুব খানের সেটা যে ভুল হয়েছে, এরা ঠিক হয় না, এই ধরনের কথাবার্তা কিন্তু তারা বারবার, আমার যতটুকু জেনে আছে, এটা তারা বলেছে। জি জি, তারা এটা বলেছেন, কিন্তু রাষ্ট্রীয়ভাবে কিন্তু কোনো ক্ষমা চাইনি বা ক্ষতিপূরণের কোনো কথাও কিন্তু তারা বলেননি, আমরা যতদূর জানি। আচ্ছা, আমার যতটুকু, যেহেতু ইমরান খান রাষ্ট্র প্রধানমন্ত্রী ছিল, আরও বিভিন্ন পর্যায়ে আমার যতটুকু যেখানে আসছে সেই হিসাবে বলছি, আমার এখন পুরোপুরিভাবে তাহাকিক নাই। এরপরে আমাদের কথা হলো যে আসলে আমাদের দেশ উন্নয়নের ব্যাপারে আমাদের এটা তো রাষ্ট্রীয়ভাবে, যেহেতু পাকিস্তানের সাথে কূটনৈতিক এটা আমাদের বন্ধ রাখি নাই, যেটা ইসরায়েলের সাথে আমাদের রাখা হয়েছিল, অন্যান্য দেশের সাথে ভারত, চীন, অন্যান্য আদার্স, এটা তো আমরা বন্ধ রাখিনি। বিধায় অন্যান্য দেশের যে প্রক্রিয়াটা, সেইভাবে প্রক্রিয়াটা থাকা আমাদের দেশের কল্যাণের জন্য, সৌহার্দ্যতা, আমাদের পাশের রাষ্ট্র এবং চীন সহ বিভিন্ন পর্যায়ে এটা থাকতে পারে। এটা তো রাষ্ট্রীয় ব্যাপার। এটা এখন পর্যন্ত আমরা অবস্থান পুরোপুরি না দেখা পর্যন্ত, না বোঝা পর্যন্ত এ ব্যাপারে মন্তব্য করাটা আমার জন্য তো কঠিন। মানে ঠিক আছে, আমরা বুঝতে পেরেছি আপনার বক্তব্য। আরেকটি বিষয় আপনার কাছে জানতে চাই, যেটি আপনাদের বিরুদ্ধে সবসময় সমালোচনা করা হয়, বিশেষ করে বিএনপির পক্ষ থেকে বলা হয় যে আপনারা শেখ হাসিনাকে হাত পাখা দিয়ে বাতাস করেছেন। এই অভিযোগটা আসলে কতটুকু সত্যি আপনার কাছে জানতে চাই। এই অভিযোগটা, আমার কথাটা মুখে সুন্দর শোনাবে না, তার একটা গ্রামে একটা কথা আছে, ঢাহা মিথ্যা। মানে মিথ্যা, তারপরও এটা একেবারে অযৌক্তিক মিথ্যা। কারণ আমাদেরকে যদি বিএনপির সহযোগিতা বলতো, তবুও মনটাকে একটু প্রশান্তি দেওয়া যেত। কারণ 2014 সালে জাতীয় নির্বাচন হয়েছিল, তখন কিন্তু বিএনপিও নির্বাচনে জাতীয় যায় নাই, আমরাও কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশ জাতীয় নির্বাচনে আমরা যাই নাই। 2018 সালে
শেখ হাসিনা প্রধানমন্ত্রী ফ্যাসিস্ট, সে যখন বলছিল আমি শেখ মুজিবুর রহমানের কন্যা শেখ হাসিনা বলছি, আমার উপর আপনারা আস্থা রাখেন, আপনারা নির্বাচনে আসেন, লেভেল প্লেইং ফিল্ড আমি তৈরি করব। সেখানে কিন্তু বিএনপিও নির্বাচনে জাতীয় গেছিল, আমরাও গেছিল, সমস্ত রাজনৈতিক দল কিন্তু সেখানে নির্বাচনে গিয়েছিল, আমরাও কিন্তু গিয়েছিলাম। আপনাদের ব্যাপারে বলা যে আপনারাই শুধু হালুয়া রুটি খেয়েছেন, অন্যরা কেউ খায়নি। শুধু আমি ব্যাখ্যা দিচ্ছি, মিথ্যা যে কথাটা বলছি এটা আপনারা দেখবেন বাস্তবতা, যে তারা কথাটা বলে মিথ্যা। এর জন্য তো দেশ ধ্বংস হচ্ছে। যারা নাকি একটা দিনকে রাত্র বানায়, রাত্রকে দিন বানায়, এদেরকে আমরা কি বলবো? আর এদের মাধ্যমে দেশ পরিচালনা হলে সে দেশটা কোন পর্যায়ে পৌঁছে? তখন তো এই দেশটা খুন খারাপি এবং দেশের টাকা পাচার করে বলবো আমরা করিনি, আমরা এটা খুন করি নাই, এই ধরনের কথাই তো বলবে যারা নাকি দিনকে রাত্র বানায়। সেখানে আমি ব্যাখ্যা দিয়ে বলছি যে আমার ব্যাখ্যার ভিতরে কোনো ভুল আছে না, সেটা আপনারা দেখবেন। যদি সেইটাই না হয় তাহলে আমাদেরকে এই কথা বলবে, তাদের কোনো যুক্তি বা কোনো ডকুমেন্টস তারা যদি না দিয়ে এটা বলে, তাহলে সে তো রাজনীতি করার অধিকারই থাকতে পারে না। এত বড় মিথ্যুক দল, বেরো মিথ্যুক লোক, তারা রাজনীতি করে কিভাবে? সেখানে 18 সালে নির্বাচনে আমরা যাওয়ার পর দেখি যে দিনের ভোট রাতে বাক্সের ভিতরে ঢুকে রাখা হয়েছে এবং সেখানে বিভিন্ন ধরনের মানে যে নির্বাচনী সেন্টারগুলো তারা বিভিন্ন পর্যায়ে দখলের মাধ্যমে তারা তাদের ভোট পিটিয়ে তারা ওইভাবে নিয়ে যাচ্ছে। তখন কিন্তু আমরা 11টা সাড়ে 11টার মধ্যে দিন আমরা কিন্তু নির্বাচনকে বয়কট ঘোষণা করেছি। আর বিএনপি তখন এসে কিন্তু একটা না কয়টার দিকে সেখানে অবৈধ ঘোষণা করলো। কিন্তু দুঃখের মধ্যে বলতে হয় বিএনপি কিন্তু তাদের 6 জন এমপি, তো ওই 18 সালের নির্বাচনে এমপি তারা হয়েছিল, সেই 6 জন এমপি মনে পড়ছে যে তারা কিন্তু ওই অবৈধ সরকারের পাতানো নির্বাচনে তারা ওই সংসদে তারা শপথ গ্রহণ করছিল এবং 2022 পর্যন্ত তারা কিন্তু ডিসেম্বর পর্যন্ত সেখানে কন্টিনিউ তারা কিন্তু সংসদে ছিল, তাদেরকে বৈধতা দিল। আর আমরা ওখানে আপনাদের নির্বাচন বয়কট ঘোষণা করলাম। আর সেখানে হালুয়ার শব্দটা আমার কাছে ভালো লাগে না, তারপরেও বলছি যে এখানে বিএনপি কিন্তু ওখানে শপথ গ্রহণ করলো, তারা তাদের সংসদের বৈধতা দিল, তারা 22 ডিসেম্বর পর্যন্ত 2000 তারা সংসদে ছিল। আর তারা হইল না বিএনপিকে বাতাস করা, আওয়ামী লীগকে। আর আমরা ওখান থেকে সরলাম, আমরা এইটাকে বয়কট করলাম, আর আমরা হইলাম আওয়ামী লীগকে বাতাস করা। সম্পূর্ণ একটা অযৌক্তিক মিথ্যা, আর এটাকে দিনকে রাত্র বানানো। যারা এই ধরনের কথা বলবে আর যারা এটা চিন্তা করবে, আমরা বলবো দেশের শত্রু, তারা মানবতার শত্রু, তারা ইসলামের শত্রু এবং তাদের রাজনীতি করার কোনো অধিকারই থাকতে পারে না। জি, আমার আরেকটি প্রশ্ন আছে, যেটি আপনি নিশ্চয়ই সেই বক্তব্যটি শুনেছেন বা পড়েছেন। সম্প্রতি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যে দেশে ডানপন্থী বা ইসলামী বা দক্ষিণপন্থী একটি শক্তির উত্থান ঘটেছে। সেই ঘটনাটি তিনি বলেছেন যেটি উদ্বেগের বিষয়। আপনি তার এই বক্তব্যকে আসলে কিভাবে দেখেন? এটি উদ্বেগের বিষয় কেন তিনি বলছেন? মূল ব্যাপারটা হলো বিএনপি কিন্তু ইসলামের মূল্যবোধ এই শব্দটা ব্যবহার করে আসছে। এখন ব্যাপারটা হলো যে বর্তমানে তো আওয়ামী লীগের কার্যক্রমটা স্থগিত আছে। আসলে মূল্যবোধ দেখিয়ে আওয়ামী লীগের বাহিরে তারা ইসলামী দলগুলোকে তারা একত্রিত করে তারা বারবার ক্ষমতায় যাওয়ার একটা সুন্দর পরিবেশ পেত। আসলে তাদের ভিতরের যে অবস্থানটা এখন সেটা প্রকাশ হয়েছে বা প্রকাশ পেয়েছে। তা মির্জা ফখরুল সাহেব বক্তব্য শুনে আমি হতভম্ব। আমরা এটা আগে পরে যতটুকু জানছি বা নাছি, এখন বক্তব্যের পরে তো পুরোটাই জানতে পেরেছি যে তারা ভারত সহ আওয়ামী লীগকে বোঝাবার চেষ্টা করেছে যে আমাদেরকে এভাবে দমন পীড়ন করেন না, তাহলে কিন্তু দক্ষিণপন্থা অথবা আপনার ইসলামী দলগুলো উত্থান ঘটবে, ফিরাতে পারবেন না, তাই ঘটে গেছে। এটা তার খুব দুঃখ এবং তার খুব আফসোস। তো এখানে ইসলামপন্থী দলগুলো যেন মাথা উঁচু করতে দাঁড়াতে না পারে, এটা তাদের চিন্তা ভিতরে আগে থেকেই ছিল, এটা এখন প্রকাশ পেয়েছে। এই জন্য আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশ আমাদের কেউ রাগ করুক আর গোসা করুক, আমরা কিন্তু আগেই বুঝতাম, জানতাম যে আসলে এরা কিন্তু ইসলামের পক্ষে আসলে কোনো কার্যক্রম পরিচালনা করবে না, আমাদেরকে স্বার্থের জন্য ব্যবহার করছে। আমি সমস্ত ইসলামী রাজনৈতিক দল এবং সবাই ইসলাম মনা দেশপ্রেমিক আমি আমার ভাইদেরকে এবং রাজনৈতিক দলদেরকে বলবো যে এদের অবস্থানটা তো এখন পরিষ্কার তারা ব্যক্ত করেছে। এরপরেও তাদের সাথে একত্রিত হয়ে আবার নির্বাচন করাটা এটা ইসলাম দেশ মানবতার কল্যাণের ব্যাপারে এটা আমি পরিষ্কার বলতে পারি না, এবং তাদের সাথে থাকার কোনো যৌক্তিক এটা আমি বলতে পারি না। আমরা এখন দেশ গড়ার ব্যাপারে আমরা সবাই দেশপ্রেমিকরা একত্রিত হয়ে একটা অবস্থান তৈরি করার ব্যাপারে আমি সকলকে তাতে আহ্বান জানাচ্ছি। জি হুজুর, আপনার কাছে আমার সর্বশেষ প্রশ্ন, আপনারা যদি সামনে ক্ষমতায় আসেন বা দেশ পরিচালনা করার সুযোগ পান, সেক্ষেত্রে আসলে আপনাদের শাসন ব্যবস্থা বা সমাজ ব্যবস্থাটি কি হবে, কেমন হবে, কেমন বাংলাদেশের স্বপ্ন আপনারা দেখেন? এখন বাংলাদেশ অবস্থানটা কেমন হবে, তবে এতটুকুই বলি যে আল্লাহর রহমতে আমরা একটা কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে পারবো ইনশাআল্লাহ। সেটি কিভাবে? সেটি কি ইসলামী আইন বাস্তবায়নের মাধ্যমে, নাকি যে প্রচলিত যে আইনগুলো আছে সেইগুলোই থাকবে? প্রচলিত ইসলাম সব আদার্স মিলেমিশে যার দ্বারা দেশের কল্যাণ হবে সেভাবে আমরা করবো ইনশাআল্লাহ।
জি, আমরা আজকে একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। নিশ্চয়ই আবার অন্য কোনো সময় আপনার সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা আপনাকে, হবে। আপনাদের সকলকে একুশে টিভিকে আমরা ধন্যবাদ জানাচ্ছি, এবং যারা শুনতেছিলেন আমাদের ভুল ত্রুটি আমরা ক্ষমা দৃষ্টিতে দেখার জন্য বলছি। আমাদের চিন্তার আলোকে আমরা কথা বলছি। আমরা কিন্তু দেশ এবং মানবতা ইসলামের পক্ষে কল্যাণে আমরা রাজনীতি করি এবং সেভাবে কথা বলছি। ভুল হতে পারে। সকলকে ভালো থাকার রেখে দেশ সুন্দর হওয়ার ব্যাপারে আমি আল্লাহর কাছে দোয়া করে, আমি আপনাদের সকল কুশল কামনা করে আলোচনা শেষ করছি। আলহামদুলিল্লাহ। জি, আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। আবার একুশে টেলিভিশনের পক্ষ থেকেও আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আপনি ভালো থাকবেন, নিশ্চয়ই আবার আপনার সঙ্গে কথা হবে।